সুপ্রিয় শ্রোতা, রাজিয়ান এফএমের আজকের এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে গল্পটি আপনারা শুনতে যাচ্ছেন তার নাম অতৃপ্ত আত্মা। সো দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। বাড়ি কিনবো করেও কেনা হচ্ছিল না শাওনের বাবার। অনেকবার এরকম হয়েছে। বাড়ি কেনার জন্য বেশ কিছু টাকা জমিয়েছেন তিনি, কিন্তু হঠাৎ করে টাকাগুলো কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে লেগে গেল, সুতরাং আর বাড়ি কেনা হলো না। এভাবে দীর্ঘ 5টি বছর কেটে গেল। শাওন ঢাকার শান্তিনগরে ভাড়া থাকে। তার বাবার গার্মেন্টস ব্যবসা। শাওন বাবা মার একমাত্র সন্তান। সে ক্লাস 8-এ পড়ে। সে একেবারে শান্তশিষ্ট ছেলে, 7 জ্বরে রানে এরকম একটি ছেলে। দৌড়াদৌড়ি খেলাধুলা তার একেবারেই ভালো লাগে না। স্কুলের সময়টুকু বাদ দিলে বাড়িতে সে যতক্ষণ থাকে ততক্ষণ বই নিয়ে বসে থাকে। বিকেলের দিকে কম্পিউটার নিয়ে বসে টুকটাক গেমস খেলে। শাওনের মোটেই অবসর নেই, সে পড়াশোনার মধ্যেই আছে। ক্লাসে সে প্রতি বছরই প্রথম হয়। রাত 8টায় তার দিনের সব পড়াশোনা শেষ হয়। 9টায় সে রাতের খাবার সেরে নেয়। তারপর রাত 11টা পর্যন্ত শাওনের অবসর। ওই সময়টুকু সে গল্পের বই পড়ে কাটায়। সাধারণত অ্যাডভেঞ্চার আর হরর গল্প তার খুব প্রিয়। রাতের বেলা ভূতের গল্প পড়তে তার খুব ভালো লাগে। তখন ভয় ভয় একটা ভাব থাকে মনে। সেদিন শাওনের বাবা বাড়ি ফিরে তাদের একটা সারপ্রাইজ দিলেন। জানালেন তিনি বাড়ি কিনে ফেলেছেন। বাড়িটা ঢাকা শহরে, তবে শহর থেকে একটু দূরে। ডেমরার কোনাবাড়ি ছাড়িয়ে আরও 2 মাইল পূর্বে গেলে চোখে পড়বে তার বাড়িটা। পুরনো একটি জমিদার বাড়ি আছে সেখানে। বাড়ির ওপরে পলেস্তালা খুলে গেছে, তবে বাড়ির ভেতরটা এখনও ভালো অবস্থায় আছে। সেখানে একজন কেয়ারটেকার বাস করে, সেই বাড়িটার দেখাশোনা করে। বর্তমান মালিকের নাম রতন কুমার। তিনি থাকেন লন্ডন, সেখানে সেটেল তিনি। তাদের এক পূর্বপুরুষ নাকি এলাকার জমিদার ছিলেন। মাত্র কিছুদিনের জন্য তিনি এসেছেন লন্ডন থেকে। তার কাছ থেকে এই বাড়িটা কিনেছেন শাওনের বাবা ইফতেখার সাহেব। বাড়িটা পুরনো হলেও বেশ চমৎকার দেখতে। বাড়িটার আয়তন প্রায় 20 কাঠা। সামনে ফুলের বাগান আছে। মূল বিল্ডিংটা গড়ে উঠেছে 5 কাঠার মধ্যে। বাড়ির পেছনেও বাগান আছে। অবশ্য জমিদার বাড়িটা আরও বড় ছিল, তবে এখন এর বিভিন্ন অংশ আগেই বিক্রি করে দিয়েছেন রতনবাবু। ইফতেখার সাহেব পেয়েছেন 10 কাঠার মতো জায়গা। এরপর প্রায় 2 মাস ধরে তিনি বাড়ির টুকটাক নির্মাণ কাজ করলেন। বাড়ির ভেতরটা ঘষে মেজে নতুন করে তোলা হলো। রান্নাঘর আর বাথরুম নতুন করে তৈরি করা হলো। ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হলো। ছাদের রেলিংগুলো ছিল প্রায় ভগ্ন, সেগুলো মেরামত করা হলো। বাগানের আগাছা পরিষ্কার করে নতুন নতুন ফুলের গাছ লাগানো হলো। তারপর কাজ শেষ হতেই একদিন বাড়িটার দিকে তাকিয়ে নিজেই মুগ্ধ হয়ে গেলেন ইফতেখার আহমেদ। বাহ, চমৎকার, যেন ছোটোখাটো একটা রাজপ্রাসাদ। এরপর একদিন তপলা গুটিয়ে সপরিবারে তিনি এসে উঠলেন নতুন বাড়িতে। তার স্ত্রী পুত্র ছাড়াও এ বাড়িতে কাজের লোক আছে আরও 5 জন। এর মধ্যে একজন ড্রাইভার, 2 জন বোয়া, একজন মালি এবং একজন দারোয়ান। বাড়িতে অনেকগুলো ঘর, নিচতলার এক পাশের ঘরগুলোতে কাজের লোকদের থাকার ব্যবস্থা করা হলো। দোতলায় উঠল শাওনরা। ওদের আগমনে পুরো জমিদার বাড়িটা যেন আবার প্রাণ ফিরে পেল। জমিদার বাড়ির বিভিন্ন স্থানে কিছু কিছু পোর্ট্রেট ছিল, সেগুলো এ বাড়ির জৌলস আরও বাড়িয়ে দিল। প্রাচীন শিল্পীদের আঁকা ছবি, এত সুন্দর তুলির কাজ দেখে মনে হয় যেন জ্যান্ত ছবি। নিচতলার সামনের রুমটায় বসার ঘর। সে ঘরে ছাদে ঝুলছে ঝাড়বাতি। পুরনো ঝাড়বাতিতে ঘষে মেজে নতুন করা হয়েছে। দেখতে ভারী সুন্দর লাগছে। শাওনের ভীষণ পছন্দ হয়েছে বাড়িটা। সময় পেলেই সে ঘুরে বেড়ায় সারা বাড়ি। সামনের বাগান এবং পিছনের বাগানে ঘুরতে তার ভালোই লাগে। তবে এমন একটি ঘটনা ঘটল যেটার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তখন ভর সন্ধ্যা। শাওন দোতলা থেকে সিঁড়ি বেয়ে 1 তলায় নামছিল। এমন সময় সে শুনতে পেল কে যেন কাঁদছে। অপার্থিব সেই কান্নার শব্দ শুনে শিউরে উঠল তার শরীর। শব্দটা কোত্থেকে আসছে সেটা বুঝতে পারল না সে। তবে এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলাপও করল না শাওন। ভাবলো হয়তো এটা তার মনের ভুল, কিন্তু পরদিন আবার সে শব্দ শুনতে পেল।
অবাক করা ব্যাপার হলো, সে যখন সিঁড়ি দিয়ে নামতে থাকে তখনই শব্দটা শুনতে পায়। নিচে নামলে আবার মিলে যায় শব্দটা। আরও আশ্চর্যের ব্যাপার হলো, আর কেউ সেই শব্দটা শোনে না। একদিন শাওন আর তার মা একসাথে নামছিল সিঁড়ি বেয়ে। এমন সময় সে কান্নার শব্দ শুনতে পেল। থমকে দাঁড়িয়ে পড়ল শাওন। অবাক হয়ে গেলেন তার মা। কিরে, কি হয়েছে? অমন করে দাঁড়িয়ে পড়লি যে? তুমি শুনতে পাচ্ছ না মা? কি? কেউ মনে হয় কাঁদছে। যা, কি বলিস? কই, আমি তো শুনতে পাচ্ছি না। তাহলে মনে হয় আমি ভুল শুনেছি বলে ব্যাপারটা পাশ কাটিয়ে যায় শাওন। মাকে সে দুশ্চিন্তায় ফেলতে চায় না। বাড়ির শেষ প্রান্তে আরেকটা সিঁড়ি, ওটা ছাদে ওঠার সিঁড়ি। সেখানে গেলেও ওই কান্নার শব্দ শুনে শাওন কৌশলে প্রায় সবাইকে ওই কান্নার ব্যাপারটা জিজ্ঞেস করেছে সে, কিন্তু সে ছাড়া আর কেউ নাকি সে শব্দটা শুনতে পায় না। ব্যাপারটা ভাবিয়ে তুলল শাওনকে। শাওন ঘুমায় দোতলায় কোন আরেকটি ঘরে। এই ঘর থেকে বেরিয়ে ছাদে যেতে 2 মিনিট লাগে। নতুন একটা বই কিনেছে শাওন। বইটির নাম এমিটিভিলের আতঙ্ক। ভয়ঙ্কর গা ছমছমে কাহিনী। অবশ্য এটা একটি সত্যি কাহিনী। বই পড়তে পড়তে কখন যে রাত 1টা বেজে গেছে টেরই পায়নি শাওন। হঠাৎ ঘড়ি দিকে তাকিয়ে চমকে ওঠে সে। রাত ঠিক 1টা বাজে। ঠিক এমন সময় কান্নার শব্দটা আবার শুনতে পায় শাওন। ড্রয়ার থেকে টর্চটা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। ঠিক বুঝতে পারে না কান্নার শব্দটা কোত্থেকে আসছে। একেবারে মনে হলো ছাদ থেকে। পা টিপে টিপে ছাদে উঠে আসে শাওন। না, ছাদে কেউ নেই। খা খা করছে পুরো ছাদ। আবার দোতলায় নেমে এসে সে। এবার মনে হলো শব্দটা নিচতলা থেকে আসছে। নিঃশব্দে নিচতলায় নেমে এলো শাওন। তার মনে হলো শব্দটা বুঝি সিঁড়ির নিচ থেকে আসছে। সে টর্চের আলো ফেললো সিঁড়ির নিচে। সেখানে কিছু ভাঙা টেবিল চেয়ার রাখা আছে। এই দিকটা এখনও ভালো করে পরিষ্কার করা হয়নি। সিঁড়ির কাছাকাছি আসতেই কান্নার শব্দটা আরও জোরালো হলো। ভাঙা টেবিল চেয়ার সরাতেই সেখানে একটা ছোট্ট কাঠের দরজা দেখলো শাওন। ভারী অবাক হলো সে। এখানে যে একটি ছোট্ট দরজা আছে তা ঘুণাক্ষরেও টের পায়নি তারা। দরজাটা বেশ ছোট, 2 ফুট বাই 3 ফুটের আয়তন। আস্তে করে ধাক্কা দিতে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল দরজার পাল্লা। বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে খোলা হয় না দরজাটা। দরজা খুলতেই এক ঝলক ভ্যাপসা পচা গন্ধ এসে ঝাপটা মারল শাওনের মুখে। নাক মুখ কুঁচকে গেল তার। উহ, কি ভয়ঙ্কর দুর্গন্ধ। তখনও কান্নার শব্দ আসছিল ভেতর থেকে। শাওনের কৌতূহল বেড়ে গেল। দেখতে হবে কে কাঁদে এখানে। সে দরজার পাল্লা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। টর্চের আলো ফেলতেই দেখলো একটি হল ঘরের মতো জায়গায় এসে দাঁড়িয়েছে সে। ঘরের কোনো জানালা নেই, তবে শেষ মাথায় একটা দরজা আছে। শাওনকে চমকে দিয়ে আবার ক্যাচ ক্যাচ শব্দ তুলে আপনা আপনি বন্ধ হয়ে গেল পেছনের দরজাটা। সে ফিরে এসে ধাক্কা দিল দরজায়, কিন্তু সেটা এক চুলও নড়ল না। বেশ ভালোভাবে আটকে গেছে সেটা। সাথে সাথে চারদিক কেমন নীরব নিঝুম হয়ে পড়ল। শাওনের মনে হলো সে বুঝি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য এক অদেখা ভুবনে চলে এসেছে সে। তবে আরেকটা জিনিস অবাক করলো শাওনকে, আর তা হলো কান্নার শব্দটা থেমে গেছে। এবার একটু গা ছমছম করতে লাগলো শাওনের। চারদিকে টর্চের আলো ফেললো শাওন। ঘরের মাঝখানে 4টা উঁচু বেদির মতো জায়গা দেখতে পেল সে। মাটি থেকে সেগুলো 2 ফুট উঁচু। প্রত্যেকটা বেদির ওপর একটি করে কফিনের মতো বাক্স দেখা যাচ্ছে। শাওন ভেবে পেল না ওই হিন্দু জমিদার বাড়িতে কফিন কেন। একটা কফিনের সামনে গিয়ে ডালা ধরে ধাক্কা দিল শাওন। ডালাটা খোলাই ছিল। ধাক্কা দিতেই সরে গেল সেটা। ভেতরে টর্চের আলো ফেলল শাওন। না, ভেতরে কিছুই নেই। কফিনগুলো দেখে কাউন্ট ড্রাকুলার কথা মনে পড়ে গেল শাওনের। এরকম একটি কফিনেই তো কাউন্ট ড্রাকুলাকে শুয়ে থাকতে দেখেছিল জোনাথন হার্কার।
আস্তে আস্তে অনেকটা কফিনের সামনে গিয়ে দাঁড়ালো সে। ডালাটা সরিয়ে টর্চের আলো ফেললো ভেতরে। সাথে সাথে ভয়ানকভাবে চমকে উঠল শাওন। ভয়ে দুপা পিছিয়ে এলো সে। একটা লোক শুয়ে আছে কফিনের ভেতর। ঝকঝকে পরিষ্কার তার পরনের পোশাক। মনে হচ্ছে যেন এইমাত্র সে এসে শুয়েছে ওই কফিনে। শাওনের মনে হলো লোকটা বুঝি ঘুমোচ্ছে। তবে লোকটা যে বিদেশি সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না শাওনের। তার গায়ের রং ধপধপে সাদা, মাথা ভর্তি সোনালি চুল। আরেকটা জিনিস লক্ষ্য করলো সে, লোকটার গলায় একটি দড়ি বাঁধা। মানুষ যেভাবে গলায় ফাঁস দেয় দড়িটা ঠিক সেভাবেই লোকটার গলায় বাঁধা। সেখান থেকে সরে এলো শাওন। আরেকটা কফিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার বুক কাঁপছে দুরু দুরু করে। ডালা খুলে ভেতরে টর্চের আলো ফেললো সে। এটাতেও একজন শুয়ে আছে, তবে এটা একজন মহিলা। মহিলাকে দেখে এমন মনে হচ্ছে যেন ডাক দিলে সে চোখ মেলে তাকাবে। ভীষণ ভয় পেয়ে গেল শাওন। মাটিতে নিচে এরা কারা? এখানে ঢুকলো কিভাবে? সে কি তবে এই কদিন ওই মহিলার কান্নাই শুনেছে? আর ওদের বাড়ির নিচে যে এমন একটি কক্ষ আছে সেটা তো কেউ কল্পনাই করেনি। শাওন ঘুরে এসে সে দরজার দিয়ে এখানে ঢুকেছিল সেটার সামনে এসে দাঁড়ালো। ধাক্কা দিল শাওন দরজাটাই, কিন্তু সেটা এক চুল নড়ল না। ধাক্কা দিতে গিয়ে শাওনের মনে হলো দরজাটা যেন নিরেট পাথরের তৈরি হয়ে গেছে। এমন সময় সে আবার কান্নার শব্দ শুনতে পেল। চমকে গেল শাওন। ঘুরে তাকালো সে। সেই মহিলাটি উঠে বসেছে তার কফিনে। সেই কাঁদছে। কিন্তু একই মহিলার চেহারা এমন বিভৎস কেন? থপ করে কেঁপে উঠল শাওনের বুক। একটু আগে সে যে মহিলার অনিত্য সুন্দর মুখ দেখেছিল, এখন সেটা উধাও হয়ে গেছে। তার সারা শরীর নীল হয়ে গেছে। মুখ দিয়ে রক্ত ঝরছে। চোখ দুটো লাল টকটকে। ঘাড়টা একদিকে বাঁকা হয়ে গেছে, যেন ভেঙে গেছে ঘাড়টা। দেখলেই ভয় ধরে যায় বুকে। সে দুহাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো শাওনের দিকে। এমিলি, এমিলি, ডোন্ট গো! কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কেউ। চমকে ঘুরে তাকালো শাওন। বিদেশি পুরুষটাও উঠে বসেছে তার কফিনে। তার গলার দড়ির ফাঁসটা চেপে বসেছে গলায়। লোকটা হাফ ফাঁস করছে। দুহাতে সে চেপে ধরে রেখেছে তার গলা। একসময় তার জিভ বেরিয়ে পড়ল। গল গল করে রক্ত বেরিয়ে এলো মুখ থেকে। সে গা গা করে চেঁচিয়ে উঠল, এমিলি, এমিলি, প্লিজ হেল্প মি। কিন্তু এমিলি নামে সেই মহিলা তার কথা কানেও তুলল না। সে তখন এগিয়ে আসছে শাওনের দিকে। শাওন আর এক মুহূর্ত দেরি করলো না। উল্টো দিকের দরজা লক্ষ্য করে দৌড় শুরু করলো। দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। এছাড়া আর কোনো উপায়ও ছিল না তার। একটা করিডোর ধরে ছুটছে সে। ছুটতে ছুটতে একসময় করিডোরের শেষ প্রান্তে এসে থামলো শাওন। এখানেই রাস্তা শেষ, আর কোথাও যাবার জায়গা নেই। দ্রুত আশেপাশে তাকাতে লাগলো আতঙ্কিত শাওন। হঠাৎ তার নজরে পড়ল দেয়ালে একটা লোহার সিঁড়ি। সে তাড়াতাড়ি সেই সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। এমিলি নামের সেই ভয়ঙ্কর মহিলাটাও পৌঁছে গেছে সেখানে। সেও শাওনের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। দুজনের ভারে সিঁড়িটা কাঁপছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেটা। সিঁড়ি বেয়ে একেবারে উপরে চলে এসেছে শাওন। ওপরে একটি ম্যানহোলের ঢাকনা দেখতে পেল সে। গায়ের জোরে সেটাতে ধাক্কা দিল শাওন। সাথে সাথে খুলে গেল সেটা। শাওন সেই ম্যানহোলের মধ্যে মাথা গলিয়ে দিল। তার অর্ধেক শরীর বেরিয়ে এলো বাইরে। চারদিকে তাকিয়ে বুঝতে পারলো সে উঠোনের এক পাশে উঠে এসেছে। ওই তো বাগানটা দেখা যাচ্ছে। বাগানের পরেই শুরু হয়েছে বারান্দাটা। ওখানে গ্রিল দেয়া। এখান থেকে শাওনের নিজের ঘরটা দেখতে পেল। তার ঘরে আলো জ্বলছে। বাড়িটা আলো আঁধারিতে ভীষণ ভুতুড়ে লাগছে। হঠাৎ নিচ থেকে সেই মহিলা টেনে ধরল শাওনের পা। হিমশীতল সেই হাতের স্পর্শে চমকে উঠল শাওন। ভয় ধরানো কণ্ঠে বলে উঠল সেই মহিলা, ডোন্ট গো জন, ডোন্ট গো মাই বেবি, প্লিজ কাম ব্যাক। শাওন গায়ের সমস্ত শক্তি দিয়ে হ্যাঁচকা টান দিল। সাথে সাথে
সাথে সাথে মহিলা ছেড়ে দিল তাকে। সে চট করে উঠে এলো ওপরে, তারপর ঢাকনাটা আবার বসিয়ে দিল জায়গা মতো। পাশেই ছিল একটি ভারী পাথর, সেটা গড়িয়ে এনে দিয়ে দিল ঢাকনাটার ওপরে। এমন সময় শাওন দেখতে পেল উঠোনের শেষ মাথায় মাটিতে বসে আছে তারই বয়সী একটি ছেলে, সেও বিদেশি। সে চিৎকার করে এগিয়ে আসতে লাগলো শাওনের দিকে। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, ওহ মম। ছেলেটার দিকে তাকিয়ে চমকে উঠল শাওন। ছেলেটার মাথা থ্যাতলানো, গাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত মগজ। দেখে চিৎকার করে তার বাবা মাকে ডাকতে লাগলো শাওন। এরপরই জ্ঞান হারালো সে। তার আর কিছুই মনে নেই। শাওনের বাবা মা তাকে উদ্ধার করলো বাগান থেকে। বাকি রাতটা তার ভালো ঘুম হলো না। হঠাৎ ঘুম থেকে জেগে উঠল সে, আর ভয়ার্ত চোখে আশপাশে তাকাতে লাগলো। সারা রাত তার বাবা মা তার কাছেই ছিলেন। শেষ রাতের দিকে ভালো ঘুম হলো না শাওনের। এক ঘুমে সকাল হয়ে গেল। শাওনের সব খুলে বলল বাবা মাকে। ইফতেখার সাহেব সাথে সাথে ফোন করলেন থানায়। আধা ঘন্টার মধ্যে চলে এলো পুলিশ। সিঁড়ির নিচ দিয়ে সেই গুপ্ত কক্ষে ঢুকলো তারা। সেখানে দুটো কফিনে দুটো কঙ্কাল উদ্ধার করা হলো, একটি মহিলার এবং আরেকটি পুরুষের। তাদের পরনে কাপড় শতচ্ছিন্ন। পুরুষটির গলায় একটি দড়ির ফাঁস পরানো। পুরুষটির পাশে একটি ডায়েরি পাওয়া গেল। সেখানে ইংরেজিতে অনেক কিছু লেখা আছে। শাওনের বাবা সেটা পড়ে সবাইকে অনুবাদ করে শোনালেন। নোটবইতে লেখা আছে, আমি জোনাথন পার্কার। এই বাড়িটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এটা ভাড়া নিলাম। আমার স্ত্রী এমিলি এবং ছেলের জনও এই বাড়িটা খুব পছন্দ করেছিল। পুরনো আমলের জমিদার বাড়ি, খুবই সুন্দর। এখানে বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল আমাদের দিন। তবে একদিন এর ছন্দপতন হলো। আমাদের আদরের সন্তান জন একদিন ছাদ থেকে পড়ে মারা গেল। তাকে উঠোনের পশ্চিম পাশে কবর দেওয়া হলো। প্রিয় সন্তানের মৃত্যুতে ভেঙে পড়লাম আমরা। ছেলের শোক সইতে না পেরে আমার স্ত্রী আত্মহত্যা করলো। আমি সিঁড়ির নিচে ওই গুপ্ত কক্ষটি আবিষ্কার করলাম। সেখানে একটি কফিনে সমাহিত করলাম আমার স্ত্রীকে। ওই একাকী জীবন আমার আর ভালো লাগে না, তাই আমি ঠিক করেছি আমিও আত্মহত্যা করব। স্ত্রী সন্তানের কাছে চলে যাব আমি। আজই আমার জীবনের শেষ দিন। একটু পরই আমার জীবন প্রদীপ নিভে যাবে। ব্যাস, এখানেই শেষ নোট বইয়ের লেখা। সব কিছুই ঠিক আছে, কিন্তু শাওনের হিসাব কিছুতেই মিলছে না। জোনাথন যদি কলাই দড়ি দিয়েই আত্মহত্যা করে থাকে, তাহলে তার লাশটা কফিনের এনে রাখলো কে? তবে কি জোনাথনের প্রেতাত্মাই এই কাজটি করেছে? আর সে তো নিজের চোখেই জোনাথন, এমিলি ও জনকে দেখেছে। এসব কি তাহলে ওদের অতৃপ্ত আত্মা? ভেবে কোনো ফুল কিনারা পারল না শাওন। পুরো ব্যাপারটা তার কাছে গোলক ধাঁধা হয়ে গেল। এরপর সে ম্যানহোল এবং সিঁড়ির নিচের সুড়ঙ্গ সিল করে দেওয়া হলো। তবে আজও মাঝে মাঝে এমিলির কান্নার আওয়াজ শুনতে পাই শাওন। অতৃপ্ত এক মায়ের আত্মা তার ছেলের শোকে কাঁদছে। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুক্রবারে আসছি আমাদের স্পেশাল পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আশপাশের মানুষকে ভালো রাখুন। ধন্যবাদ।